আসসালামু আলাইকুম। সংকরণ নিয়ে একটু আলোচনা করা যাক। মোটামুটি তুমি দেখবা ২ টা পদ্ধতি এবং এই ২ টা পদ্ধতি তুমি যদি জেনে যাও তাহলে তুমি যেকোনো ধরনের যৌগের সংকরণ তুমি বের করতে পারবা। তোমাকে ১ম এই একটা উদাহরণ দেই। এই যে অ্যামোনিয়া দেখতেছো, এই অ্যামোনিয়া তোমরা হচ্ছে এই সূত্র দিয়ে করো না? 1/2 ইনটু এমনিতে মুখস্থ থাকলে তো মুখস্থই sp3 বাট তুমি যদি এই সূত্রটা দেখো 1/2 ইনটু v প্লাস x মাইনাস c প্লাস a এই সূত্র দিয়ে তোমরা বের করো তারপরে এটার ভ্যালু আসে হচ্ছে 4 বলে দাও যে sp3 সংকরিত। বাট এইটাকে দেখো যে অ্যামোনিয়া এই অ্যামোনিয়াটার তুমি যদি স্ট্রাকচারটা জানো তাহলে তুমি দেখেই বলতে পারবা যেটা আসলে এটা সংকরণটা কি। তুমি এই স্ট্রাকচার দেখে স্টেরিক নাম্বার বের করবা। স্টেরিক নাম্বার হচ্ছে সিগমা বন্ড প্লাস প্লাস হচ্ছে লোন পেয়ার। তুমি দেখো এখানে সিগমা বন্ড কয়টা আছে, নাইট্রোজেন হাইড্রোজেন সিগমা বন্ড 3টা আছে তাই না? তো 3 বসাই দিছো এবং লোন পেয়ার এখানে কয়টা আছে, একটা লোন পেয়ার আছে, এই জন্য এই যে 1 তাহলে 4। এই 4 দেখেই বলতেছো যেটা এটা হচ্ছে sp3। এই যে অরবিটাল সংখ্যা আসতেছে না, এটা যে বের করো এটা হচ্ছে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র। তো আমার কথা হচ্ছে যে অরবিটাল নির্ণয়ের আচ্ছা অরবিটাল সংখ্যা যে বের করতেছো সেটাও আমি একটু দেখাই দিই। আচ্ছা 2 3 4 5 6 7 অরবিটাল সংখ্যা যদি 2 হয় তাহলে তোমার সংকরণ হবে sp, 3 হলে sp2, 4 হলে sp3 যেটা আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখলাম, এবং 5 হলে sp3d, হ্যাঁ যেটা PCl5 এর ক্ষেত্রে তোমরা দেখো, 6 হলে sp3d2 এবং এটা sp3d3। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমাদেরকে তাহলে একটু PCl5 এর এটা একটু দেখান, PCl5 এর এটা একটু দেখান। এখন এইটার ক্ষেত্রে তুমি যদি PCl5 এর স্ট্রাকচারটা দেখো তাহলে তুমি ইজিলি এটা করে ফেলতে পারতেছো, ঠিক আছে? এইটা দেখো PCl5 এর স্ট্রাকচারটা এরকম থাকে। এটা হচ্ছে PCl5 এর স্ট্রাকচার। তো স্ট্রাকচার নিয়ে আসলে প্রবলেম নেই, এখানে ফসফরাসের তো কোনো লোন পেয়ার নাই সেটা তুমি জানো। তাহলে এখানে স্টেরিক নাম্বারটা তুমি বের করো। স্টেরিক নাম্বার হচ্ছে সিগমা বন্ড। দেখো ফসফরাস ক্লোরিন সিগমা বন্ড আসে 5টা আছে এখানে, এবং কোনো সিগমা বন্ড সরি কোনো লোন পেয়ার নাই ফসফরাসের উপরে, এই জন্যে এখানে আসলে 5 বের হচ্ছে। এবং 5 মানে হচ্ছে sp3d সংকরিত তাই না? sp3d সংকরিত। তো এটাকে ভাই আমি একটু সূত্র দিয়ে করতে চাই, তাহলে কিভাবে করব সেটাও একটু দেখাই দিই তোমাদেরকে। তুমি হচ্ছে সূত্র দিয়ে করতে চাচ্ছ, ওকে, তো এই যে অরবিটাল সংখ্যা বের করো যেটা, সেটা দিয়ে একটু করো তাহলে। 1/2 ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এখানে কোনটা কি সেটা তোমরা আশা করি জানো যে ভি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, এক্স হচ্ছে একযোজী একযোজী পরমাণু। এখন ভাই একযোজী পরমাণু কোনগুলো, দ্বিযোজী পরমাণু কোনগুলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই যে ক্লোরিন যার উপরে মাইনাস চার্জ সেগুলো হচ্ছে একযোজী পরমাণু, ঠিক আছে? যেমন ক্লোরিন সে একটা একযোজী পরমাণু হিসেবে কাজ করবে। যেমন সোডিয়াম সে একটা একযোজী মৌল, ঠিক আছে, কারণ তার চার্জ এক। তো একযোজী মৌলগুলো হচ্ছে এই এক্স। তুমি আবার এই অক্সিজেনকে আবার একযোজী হিসাব করো না, অক্সিজেন কিন্তু দ্বিযোজী, ঠিক আছে? আচ্ছা, তো এই যে ভ্যালু তুমি বসাও হাফ, আমরা PCl5 এর ক্ষেত্রে বের করতেছি, রাইট? PCl5, আচ্ছা। তো PCl5 এর ক্ষেত্রে ভি হচ্ছে, এখন ভি কোত্থেকে আসবে? ভি হচ্ছে ফসফরাস থেকে আসবে। ফসফরাস যেহেতু কেন্দ্রীয় পরমাণু, তো এটার ইলেকট্রন বিন্যাস করো, ফসফরাস 15, তো 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p 6 3 স্কোয়ার 3p কত, দিকে 10 আর 2 12 আর 3 15। তাহলে যোজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে যোজ্যতা স্তর বা সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে সেইটা। তাহলে তুমি দেখো যে 3 আর 2 5টা ইলেকট্রন আছে লাস্টে, তাই না? 5টা ইলেকট্রন আছে, তাহলে এই ভি এর ভ্যালু হবে 5। এক্স মানে হচ্ছে একযোজী, এটা থেকে একযোজী পরমাণু আছে আছে ক্লোরিন আছে, রাইট? ক্লোরিন একযোজী পরমাণু কয়টা আছে? 5টা আছে। দাও এক্স এর মান 5 বসায় দাও, হ্যাঁ। এবং হচ্ছে এই সিটা হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়নের চার্জ, এবং এই এটা হচ্ছে অ্যানায়নের চার্জ সংখ্যা। তো দেখো PCl5 কোনো অ্যানায়নও না কোনো ক্যাটায়নও না, এজন্য এই দুইটার ভ্যালু তুমি শূন্য বসাই দিবা। তাহলে হাফ ইন্টু কত আসতেছে 10, তাহলে 5 আসতেছে, রাইট? দেখো এভাবেও কিন্তু তুমি বের করতে পারতেছো। তো দেখলা যে স্টেরিক নাম্বার দিয়ে বের করাটা আসলে সহজ হয়। তো আমরা আরো কতগুলো উদাহরণ দেখি। 2টা পদ্ধতি আছে, তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি সেটা দিয়ে করবে। আমরা একটু নিচের দিকে যাই, আর কতগুলো উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে তুমি যে অরবিটাল সংখ্যা বের করতে পারো সেটা দিয়ে করতে পারো, এই সূত্র দিয়ে করতে পারো।
যদি চাও যে ভাই এই সূত্র দিয়ে করবো, আচ্ছা ঠিক আছে এই সূত্র দিয়ে দেখি। দেখো সালফারের ইলেকট্রন বিন্যাসটা তোমাকে আগে একটু দেখতে হবে। সালফারের ইলেকট্রন বিন্যাস, সালফার হচ্ছে 1s, সালফার 16, 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p 6, 3s স্কোয়ার, 3p কত 10, তাহলে আর এদিকে 4 হবে, তাই না? সালফার 16। তাহলে এখানে যোজিত ইলেকট্রন কয়টা আছে? 4 আর 2 6টা, 6টা। এবং বলো তো এখানে একযোজি পরমাণু আছে কিনা সালফার ডাইঅক্সাইড এই যৌগটাতে? একযোজি কোনো পরমাণু কিন্তু নাই। সাথে অক্সিজেন আছে, সেটা কিন্তু দ্বিযোজি পরমাণু, তো সেটা দ্বিযোজি পরমাণু তো লাগবে না আমার। তো এক্স এখানে সেটা হচ্ছে বোঝাচ্ছে যে এখানে আসলে এক্স এর ভ্যালুটা সেটা হচ্ছে একযোজি পরমাণুর সংখ্যা, বুঝছো? তো এটা হচ্ছে 0 মাইনাস, ক্যাটায়নও না এটা, অ্যানায়নও না, 0। তাহলে কি আসতেছে? 3 আসতেছে। তাহলে এইটা হচ্ছে sp2 সংকরিত, বুঝতে পারছো? সালফার ট্রাইঅক্সাইড যেটা, সেটা sp2 সংকরিত। আচ্ছা, এরপরে আরো উদাহরণ দেখা যায়। তুমি দেখো যে অ্যানায়নগুলো যদি চিন্তা করো, অ্যানায়ন বা ক্যাটায়নের ক্ষেত্রে তুমি যদি হচ্ছে সাপোজ CH3+, হ্যাঁ, মিথাইল কার্বোক্যাটায়ন চিন্তা করো, তাহলে হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। তোমাদের এইটার সালফার সালফার ট্রাইঅক্সাইডের স্ট্রাকচার বের করে স্টেরিক নাম্বার দিয়ে এই যে দেখবে যে 3 আসবে, সেটা তোমরা নিজেরা করো, দেখবা মিলে যাবে, ঠিক আছে? এবং এটা দেখো মিথাইল কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যদি চিন্তা করো, এটার ক্ষেত্রে বের করো, একটু নিচের দিকে যাই। এটার ক্ষেত্রে এই যে CH3+, সেটা কিভাবে বের করবা? হ্যাঁ, তো প্রথমত কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p2, কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন বিন্যাস তুমি বের করলা। তো এখানে দেখো সর্বশেষ কক্ষপথে বা যোজিত ইলেকট্রন হচ্ছে 4টা, তাই না? তো হাফ ইন্টু 4, ভি এর মান 4 বসাইছো। একযোজি পরমাণু, হ্যাঁ হাইড্রোজেন একযোজি পরমাণু, তাহলে হাইড্রোজেন কয়টা আছে? 3টা আছে, এক্স এর মান বসাই দিছো। মাইনাস ক্যাটায়নের চার্জ সংখ্যা আছে কিনা, হ্যাঁ এটা যেহেতু একটা ক্যাটায়ন, তো এটা ক্যাটায়নের চার্জ সংখ্যা কত? -1, হ্যাঁ এখানে 1 দিয়ে দিবা। প্লাস অ্যানায়ন তো না এটা, এই জন্য 0। তাহলে তুমি দেখো যে এখানে ভ্যালুটা আসতেছে 4 আর 3 7 -6 আসছে, তাহলে 3 আসতেছে, রাইট? তাহলে এইটার যে সংকরণ সেটা কি হবে? sp2 হবে। এখানে কোনো ভুল হয়েছে কিনা সেটা একটু চেক দিই। না, এটা আসলে ঠিকই হওয়ার কথা, এটাই হওয়ার কথা। ওকে, এরপরে আমরা যাই পরেরটাতে। পরে তুমি দেখো কোনটা নিয়ে করা যায়। অ্যামোনিয়া NH4+, এইটা, এবং H3O+, এইটা, এই দুইটা তোমরা হচ্ছে করো, নিজেরা করো, ঠিক আছে? আমি একটা অ্যানায়ন দেখাই, BCl4-, এটা দেখাই। তাহলে বোরনের যে ইলেকট্রন বিন্যাস সেটা কত? 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p1, বোরন 5। তাহলে তুমি এই সূত্র দিয়ে করো ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এখানে ভি এর ভ্যালু কত? যোজিত ইলেকট্রন 3টা, তাহলে 3 প্লাস এক্স এর ভ্যালু কত? এক্স হচ্ছে একযোজি ইলেকট্রন, আচ্ছা একযোজি মৌল, তাহলে ক্লোরিন হচ্ছে যেহেতু একযোজি মৌল, তাহলে কয়টা আছে সেখানে? 4টা আছে। মাইনাস এখানে ক্যাটায়ন তো না এটা, অ্যানায়ন, তো ক্যাটায়নের জায়গায় 0 বসাই দিছো, ক্যাটায়নের চার্জ। এবং অ্যানায়ন প্লাস কত? যেহেতু -1, এই যে মাইনাস 1, তাই না? মনে মনে 1, তাহলে এখানে হচ্ছে 1 বসাই দিবা। এখানে আবার -1 বসাও না, ঠিক আছে? চার্জ সংখ্যাটা জাস্ট পজিটিভলি বসাই দিবা। আচ্ছা, এখন এটার ভ্যালু আসবে হচ্ছে হাফ, 7 + 1 8, তাহলে আসতেছে কত? 4। তাহলে sp3 সংকরিত হচ্ছে এইটা, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তুমি যদি দেখো, এরপরে অনেকগুলো উদাহরণ আছে, সেগুলো তোমরা হচ্ছে নিজেরা করতে পারো। যেমন হচ্ছে BF4-, CO3 2-, এরপরে PO4 3-, হ্যাঁ এগুলো হচ্ছে নিজেরা করবা। SO4 2-, এরকম অনেকগুলোই আছে, সেগুলো নিজেরা করবা। তুমি আরেকটা উদাহরণ দেখতে পারো যে POCl3, সেটা কি হবে? আমি অন্য ধরনের আর কতগুলো দেখাই। প্রত্যেকটা টাইপ থেকে একটা করে করাই, বাকিগুলো তোমরা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবা। এরপরে দেখো যে PO, আচ্ছা POCl3,
POCl3 এইটার ক্ষেত্রে কি হবে? এখানে তোমাকে বুঝতে হবে, এখানে আসলে ফসফরাস হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে? তো ফসফরাস হচ্ছে 1s² 3s² 3p কত 3। তাহলে এইটার ক্ষেত্রে তুমি হচ্ছে দেখো যে এখানে আসলে যোজ্যতা ইলেকট্রন 5টা, তাহলে হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এই অরবিটাল সংখ্যা বের করো। 5 প্লাস এখানে আসলে একযোজী মৌল কয়টা আছে বলো তো? এখানে একযোজী মৌল 3টা আছে, অক্সিজেন কিন্তু একযোজী মৌল না, আর অ্যানায়ন ক্যাটায়ন দুইটাই আসলে শূন্য। তাহলে 5 আর 3 এটা হচ্ছে sp3 সংকরিত। খুব সহজ। এরপরে এগুলো আসলে তুমি হচ্ছে এভাবে করতে পারো, দেখো POCl3 এটা, এটা আসলে তো এইভাবে তো আমি আসলে পরে আর দেখাইলাম না, তুমি এইভাবেও করতে পারো। স্ট্রাকচার যদি জানো তাহলে তুমি স্টেরিক নাম্বার দিয়ে করে ফেলতে পারবা। বলো তো এখানে আসলে সিগমা বন্ড কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, আর এখানে একটা, চারটা। তো চারটা সিগমা বন্ড, এবং এখানে কোনো লোন পেয়ার নাই। ফসফরাসের কোনো লোন পেয়ার আছে? নাই। তো এখানে শূন্য, তাহলে কি আসতেছে? 4 আসতেছে। এই 4 দেখে তুমি বলে দিচ্ছ এটা sp3, বুঝছো? তো স্টেরিক নাম্বার দিয়ে করতে পারো, এবং এখানে যে অরবিটাল সংখ্যা দিয়েও বের করতে পারো। তুমি যেভাবে তোমার জন্য সুবিধা হয় সেভাবে বের করবা। এখানে আসলে অনেকগুলো উদাহরণ তুমি চাইলে দেখতে পারো, সেগুলো মূল বই থেকে সবগুলো উদাহরণ ট্রাই করবা, এবং এগুলো এত বেশি বেশি প্র্যাকটিস করবা যেন মুখস্থ হয়ে যায়। এরপর তোমরা দেখবা যে নিষ্ক্রিয় গ্যাসের ফ্লোরাইড সমূহের সংকরণ চাই, Xenon F2, Xenon F4, হ্যাঁ জেনন ফ্লোরাইড, জেনন টাইফ্লোরাইড এবং টেট্রাফ্লোরাইডের সংকরণ চাইতে পারে, এবং জেনন হেক্সেল ফ্লোরাইডের চাইতে পারে, সংকরণও চাইতে পারে। তো এইগুলোর আসলে কীভাবে বের করবা সেটা আমরা একটু দেখি। প্রথমত তোমাকে জানতে হবে এই যে জেনন আসলে, জেননের যে ইলেকট্রন পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 54। তো এইটা তুমি ইলেকট্রন বিন্যাস করতে থাকবা, করতে 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 দেখবা যে 5a² 5p 6 গিয়ে থামবে, ঠিক আছে? 5a² 5p 6 গিয়ে থামবে। তাহলে তুমি বুঝতে পারতেছো যে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা 8টা। তাহলে তুমি যদি জেনন F2টা বের করতে যাও, আমি একটু নিচের দিকে যাই তাহলে ক্লিয়ার হবে বুঝতে, ডাইফ্লোরাইডেরটা, ঠিক আছে? তাহলে তুমি জানো যে জেনন হচ্ছে 54, এবং জেননের যে শেষ কক্ষপথ যোজ্যতা স্তর হচ্ছে 5a² 5p 6। এটা তুমি করবা, করে বের করে দেখবা যে এটা আসে, মুখস্থ রাখবা, ঠিক আছে? 5a² 5p 6। তাহলে তুমি সূত্রটা জানো যে হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এটা দিয়ে তুমি আসলে করতে পারো, কিন্তু এটা ছাড়াও খুব সহজে ওই আরেকটা পদ্ধতি আছে না স্টেরিক নাম্বার বের করে, সেটা সব থেকে বেশি সহজ। তো সেটা দিয়েও আমরা করব। এখনও দেখো যোজ্যতা ইলেকট্রন কয়টা? 2 আর 6 8টা, 8টা যোজ্যতা ইলেকট্রন আছে, প্লাস এক্স। এই যে ফ্লোরিন, ফ্লোরিন কিন্তু একযোজী, তাই না? ফ্লোরিন মাইনাস ফ্লোরিন একযোজী মৌল, তো কয়টা আছে? এক্স এর ভ্যালু 2, মাইনাস 0 প্লাস 0, কারণ এটা অ্যানায়নও না ক্যাটায়নও না। তাহলে 10/2 5, তাহলে এটা সংকরণ আসতেছে sp3d, ঠিক আছে? এখন চলো যে আচ্ছা, এখন তুমি দেখবা যে এটা সংকরণটা আমরা কিভাবে সহজে বের করতে পারি সেটা একটু দেখাই। আমরা এটার গঠনটা আঁকি, হ্যাঁ গঠনটা আঁকলে তারপরে তুমি সহজে বের করতে পারবা। তুমি জেনন ডাইফ্লোরাইডটা বের করতেছো, রাইট? তাহলে জেননের কি মুক্তজোড় ইলেকট্রন আছে কিনা সেটা তোমাকে জানতে হবে। জেননের মুক্তজোড় ইলেকট্রন আছে, এইখানে 2টা আর এইখানে 2টা, মোট কয়টা হলো? মোট 6টা, ঠিক আছে? এই যে এই 6টা মুক্তজোড় ইলেকট্রন। তাহলে তুমি যদি এখানে স্টেরিক নাম্বার বের করো, স্টেরিক নাম্বার হচ্ছে সিগমা বন্ড, তাহলে সিগমা বন্ড কয়টা? এই যে ফ্লোরিনের সাথে যার 2টা সিগমা বন্ড, এবং এখানে লোন পেয়ার কয়টা? 3টা, দেখো 5 চলে আসছে, তাই না? এখন তুমি যদি এই ক্ষেত্রে, তাহলে এই 5 দেখে তো sp3d বলতে পারতেছো। তুমি যদি এই ক্ষেত্রে জেনন ওই যে কি বলে, এই যে লোন পেয়ার কিন্তু সবসময় হচ্ছে 3টা থাকে, জেননের লোন পেয়ার 3টা, এটা মাথায় রাখবা।
তো আমরা এখানে একটু জেনন টেট্রাফ্লোরাইড একটা করে দেখি। XeF4, তাই না? তো Xe মাঝখানে দিলা এবং 4টা ফ্লোরিন দিবা। কয়টা ফ্লোরিন দিবা? 4টা ফ্লোরিন 4 কর্নারে দিয়ে দিছো। 4টা ফ্লোরিন 4 কর্নারে দিয়ে দিছো এবং এখন এই জায়গায় অ্যাভেলেবল আছে কয়টা মুক্তজোর সেটা বুঝতে হবে। হ্যাঁ, সেটা বুঝতে হবে। তুমি যখন তুমি যখন 2টা ফ্লোরিন দাও তখন 3টা 3টা কি থাকে? 3টা মুক্তজোট থাকে। যেমন আমি এখানে একটু লিখে দেখাই তাহলে বুঝতে পারো। 5a স্কোয়ার 5p6 এটাই তো তার সর্বশেষ কক্ষপথ। এখানে দেখো যে 5a স্কোয়ার 5p 5px2 5py2 5pz2 এরকম না? তো তুমি যখন জেনন F4 মানে হচ্ছে 4টা ফ্লোরিন দাও তখন যখন তুমি 2টা ফ্লোরিন দাও তখন 2টা ফ্লোরিন এই 2টা পিজেড এর 2টা ইলেকট্রনের সাথে সে কম্বিনেশন করবে। তারপরে সে এই যে বাকি এই যে অরবিটালগুলা এইগুলার যে ইলেকট্রনগুলা সেগুলা কিন্তু মানে অব্যবহৃত থাকতেছে, হ্যাঁ, অসংকরিত থাকতেছে। সেগুলো হচ্ছে লোন পেয়ার হিসেবে কাজ করতেছে। এখন দেখো যে এই ক্ষেত্রে যখন তুমি 4টা ফ্লোরিন দিচ্ছ তখন কিন্তু এইটাও চলে যাচ্ছে। 4টা ফ্লোরিন মানে 4টা ইলেকট্রনের সাথে যাবে। তাহলে এইটা আর এটা তাহলে হচ্ছে থাকতেছে। এই জন্য এইখানে 2টা লোন পেয়ার হবে। বুঝতে পারছো? এই ক্ষেত্রে এখানে 2টা লোন পেয়ার হবে এবং 2টা লোন পেয়ার হলে সাথে সাথেই তুমি বুঝে যাচ্ছ যে স্টেরিক নাম্বারটা কি হবে। 4টা সিগমা বন্ড প্লাস 2টা লোন পেয়ার, তাহলে কি আসতেছে? sp3d2 আসতেছে। বুঝতে পারছো? আমি আবার একটু রিপিট করি। হ্যাঁ, আবার একটু রিপিট করি। তুমি যদি দেখো, আমরা একটু উপরে যাই, তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পারবা যে এখানে জেনন F2 যখন দিছো তখন কিন্তু এখানে শুধু এই যে 5pz এর যে 2টা ইলেকট্রন সেই 2টা ইলেকট্রনের সাথে 2টা ফ্লোরিন মানে হচ্ছে বন্ধন গঠন করে। তো এই যে আরও 3টা ছিল অরবিটাল, 3 দুগুণে 6টা ইলেকট্রন ছিল, এই 6টা লোন পেয়ার হিসেবে ছিল আর কি। হ্যাঁ, মুক্তজোর ছিল, তারা কোনো বন্ধনে অংশ নেয়নি। কিন্তু এইটার ক্ষেত্রে যখন তুমি 4টা ফ্লোরিন দিচ্ছ, এখানে যখন জেনন টেট্রাফ্লোরাইডের ক্ষেত্রে 4টা ফ্লোরিন দিচ্ছ তখন 4টা ফ্লোরিন এই 4টা ইলেকট্রনকে সে হচ্ছে 4টা ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করতেছে, বাকি 2টা কিন্তু মুক্তজোর হিসেবে থেকে যাচ্ছে। তো এই যে 2টা মুক্তজোর এখানে, এই জন্য এইখানে কিন্তু কয়টা মুক্তজোর? এখানে 3টা মুক্তজোর দিছিলাম, মনে আছে? এখানে 3টা মুক্তজোর। তো এই মুক্তজোর সিস্টেমটা তুমি যদি ভালো মতো বুঝে যাও তাহলে তুমি দেখেই সংকরণ বের করে ফেলতে পারবা। আচ্ছা, এরপরে আমরা জেনন হেক্সাফ্লোরাইড, এইটা তোমরা করো তো দেখি যে পারো কিনা। আমি একটু লিখি এটা, আমি করতে করতে তোমরা হচ্ছে বের করে ফেলো। XeF6 এইটা তোমরা জানো যে এটা যে যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে 5a স্কোয়ার 5p6 জেননের। তাহলে এখানে জেনন দিলাম, জেনন দেওয়ার পরে আমরা হচ্ছে 6টা ফ্লোরিন দিব। 6টা কি দিব? ফ্লোরিন দিব। দেখো আমরা দেখছিলাম, উপরে একটু যাই। এখন বলো তো এই জেননের এখানে কয়টা লোন পেয়ার হবে? কয়টা লোন পেয়ার হবে কে পারে দেখি। দেখো এখানে তার হচ্ছে ইলেকট্রন ছিল 8টা, এখানে আসছে হচ্ছে এখানে কয়টা চলে আসছে? ফ্লোরিন কয়টা চলে আসছে? 6টা। তাহলে এই 6টা সে হচ্ছে বন্ধন, এই 6টা ফ্লোরিন 6টা ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করবে। আর এই যে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন মানে একটা মুক্তজোর থেকে যাবে। ঠিক আছে, এখন এটা তুমি হচ্ছে মুক্তজোরটা বসায় দাও এখানে, তাহলেই হয়ে যাচ্ছে। এখানে একটা মুক্তজোর আছে, আমরা এই মুক্তজোরটা এইভাবে দেখাবো, এইভাবে তুমি দেখাই দিও মুক্তজোরটা। এখানে 2টা ইলেকট্রন মানে একটা মুক্তজোর ইলেকট্রন আছে, একটা মুক্তজোর ইলেকট্রন। তাহলে তুমি এইটার সংকরণ স্টেরিক নাম্বার দিয়ে ইজিলি বের করতে পারতেছো। সিগমা বন্ড আছে হচ্ছে 6টা, দেখো 6টা জেনন ফ্লোরিন সিগমা বন্ড প্লাস হচ্ছে একটা মুক্তজোর, তাহলে 7। তাহলে এটার যে সংকরণ sp3d3, এই sp3d3 কোত্থেকে আসলো তাহলে সেটা জানতে গেলে 7-এর কারণে যে sp3d3 আসলো সেটা যদি না বুঝো তাহলে তুমি আবার শুরু থেকে ক্লাসটা করো। ঠিক আছে,
তো এইভাবে তোমরা হচ্ছে সংকলন বের করতে পারো। এখন বলতে পারো যে ভাই আমরা এইভাবে না, আমি আসলে যে সূত্রটা শিখছি সেটা দিয়ে বের করবো, হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এটা দিয়ে বের করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এটা দিয়ে বের করো। তুমি ভি দেখো, যোজিত স্তর ইলেকট্রন হচ্ছে আটটা আছে এবং এক্স এক যোজি না, ফ্লোরিন এক যোজি, তাহলে ফ্লোরিন আছে কয়টা, ছয়টা আছে, মাইনাস জিরো প্লাস জিরো, এবং এইখানে হচ্ছে হাফ ইন্টু আট ছয় কত, 14, দেখো 7 আসতেছে, এখানে 7 এখানে 7 আসতেছে। তো এইভাবেও তুমি করতে পারো, ওইভাবেও করতে পারো, যেভাবে তোমার সহজ হয়। তুমি আসলে বুঝো, জিনিসটা বুঝে পড়ো, তাহলে তুমি পারবা। তো জটিল যৌগের সংকরণ নিয়ে আমি আরেকটা আলাদা ক্লাস দিব নাকি এটাতে আলোচনা করবো বুঝতেছি না। তো সম্ভবত আলাদা একটা ক্লাস দিলে সেটাতে সুন্দর হবে, এক ক্লাসেই সব আলোচনা না হোক, অন্য একটা ক্লাসে জটিল যৌগের সংকরণ নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।